সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো টেবিল টকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকের আলোচনার বিষয় আমাদের পাট শিল্প এবং বর্তমান অবস্থা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। তাদের একজন হচ্ছেন বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন সভাপতি আবুল হোসেন, তিনি আমার সর্বডানে রয়েছেন। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের সদস্য আতিকুর রহমান এবং তিনি একই সাথে চারকল অ্যাসোসিয়েশনের সভাপতি। এছাড়া আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন নারী উদ্যোক্তা মর্জিনা খাতুন মেরি, তিনি রয়েছেন মাঝখানে, তিনি টিএম জুট হ্যান্ডিক্রাফটের কর্ণধার। দর্শক, পরিচয় পর্বের পর আমরা আলোচনায় চলে যাচ্ছি। মিস্টার আতিকুর রহমান, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। আমরা যে আলোচনা শুনতে চাই আপনার কাছে সেটি হচ্ছে যে বাংলাদেশের পাট শিল্প এখনও আমাদের অন্যতম প্রধান ভারী শিল্প। এই শিল্পটা ব্রিটিশ এবং পাকিস্তান আমলে সর্ববৃহৎ বা সবচেয়ে বড় শিল্প ছিল, কিন্তু সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার পরে কিছুটা ক্ষয় ধরেছে, কিছুটা না, সেটা অনেকটাই ক্ষয় ধরেছে আমরা বলতে পারি। এই অবস্থায় পাট শিল্প যেমন দুর্বল হয়েছে, তেমনি পাটের রপ্তানিও দিন দিন কমেছে। আমাদের হাতে যে তথ্য আছে তাতে বলা হচ্ছে যে বিশ্ববাজারে যে পাট রপ্তানি হয়, পাট পণ্য রপ্তানি হয়, তার 65% বাংলাদেশ থেকে হয়। আসলে বর্তমান অবস্থাটা কি? ধন্যবাদ সিরাজ ভাই। আপনি এখন পাটের সাথে আমরা কিন্তু আমাদের আবেগ জড়িত। এদেশের স্বাধীনতা থেকে শুরু করে সব বিষয়েই পাট আমাদের একটি অন্যতম উপাদেয় ছিল এবং আপনারা জানেন যে 6 দফার সাথেও পাটের একটা বিশাল সম্পর্ক ছিল। এখানে আমাদের বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত আছেন আবুল ভাই। উনি সত্যিকারের একজন, আমরা যেটাকে বলি যে পাটের জন্য ওনার অবদান অনেক বেশি। ওনার কাছ থেকে আমরা শুনবো। আমি একটু পাটের ইতিহাসের পিছন দিকে যাচ্ছি যে দেখেন, বাংলাদেশের স্বাধীনতা বা স্বাধীনতা উত্তর যখন পাকিস্তান এবং ব্রিটিশ সময় যেটা আপনি বললেন, তখন কিন্তু এই বাংলাদেশের প্রতি এদের যে আগ্রহ ছিল, সেই আগ্রহের মূল কারণটাই ছিল পাট। দেখেন, আমাদের এই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব বাংলার বিভক্তি হয়, এটাও কিন্তু পাট একটা অন্যতম কারণ ছিল। কারণ আমাদের উৎপাদিত পাট তৎকালীন সময় পাকিস্তানি তাদের যে জিডিপিতে তারা ভূমিকা রাখতো এবং এদেশের পাট বিক্রি করে যে বৈদেশিক মুদ্রা আসতো, সেটা দিয়ে করাচিতে বসে তারা রাষ্ট্র পরিচালনা করত। যখন আমরা বৈষম্য শিকার হই, সেই বৈষম্য থেকে কিন্তু এদেশের স্বাধীনতা আসে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে এখন গার্মেন্টস 80 দশকে গার্মেন্টস আসছে, কিন্তু তার আগে যদি আমরা আমাদের মূল যে অর্থকরী যেই উপাদান, সেটা পাট অন্যতম ছিল। কিন্তু ধীরে ধীরে এই পাটের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়েছে, রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে এই পাট শিল্পটাকে আপনার ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনার পাটের উৎপাদন থেকে শুরু করে একসময় বাংলাদেশের প্রত্যেকটি ঘরে, আজকে শুধু ফরিদপুর আমাদের প্রেসিডেন্ট মহোদয়দের এলাকাতে শুধু পাট, একসময় আমরা যারা অন্য অঞ্চলের বসবাস করি, আমরা কিন্তু ছোটবেলা দেখছি যে এই আপনার জুলাই মাসে আপনার প্রত্যেকটা ঘরে কিন্তু পাটের একটি, মানে মানুষের ঘরে ধান আসলে যেরকম আনন্দ ছিল, পাটও কিন্তু একটা বিশাল। কিন্তু আজকে কিন্তু সেখানে আমরা নেই। আজকে এই পাটের উৎপাদনও কিন্তু কমে গিয়েছে এবং আমাদের এই আদমজি থেকে শুরু করে রাষ্ট্রীয় যে সকল পাট কলগুলো ছিল, যেখান থেকে আপনার এই পাটকে অন্যদের হাতে তুলে দেওয়ার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আপনার পাট শিল্পকে ধ্বংস করা হয়েছে। আমাদের নেতৃত্ব বিভিন্নভাবে আজকে দেখেন পাট নিয়ে কথা বলছে। আজকে আপনারা এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি সত্যি আপনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে পাটের যে হারানো গৌরব, সেটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমি আপনাকে বলি যে পাট, আপনি দেখেন এলডিসি গ্র্যাজুয়েশন আগামী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা ভাবছিলাম যে এটা সময় হয়তো একটু বৃদ্ধি করা হবে, গ্রেস পিরিয়ডে আমরা যাব, কিন্তু বলছেন না, আমরা 26-এই এলডিসি গ্র্যাজুয়েশনে যাব। তাহলে আমাদের যদি বিকল্প সৃষ্টি না হয়, এই বিকল্পের অন্যতম আপনার উপাদান হইতে পারে পাট, বহুমুখী পাট। আপনি দেখেন আজকে বাংলাদেশের পাট আজকে ষড়যন্ত্রমূলকভাবে অ্যান্টি ডাম্পিং করে বিভিন্ন গোষ্ঠী তারা কি করছে, ইন্ডিয়াতে এই পাটগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তারা এই
আমাদের উৎপাদিত আমাদের পণ্য দিয়ে আজকে তারা কিন্তু বড় ধরনের বৈদেশিক মুদ্রা তারা আপনার আহরণ করতেছে, কিন্তু সেটা আমরা করতে পারছি না। আমি আজকে আপনার মাধ্যমে আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে, বিশেষ করে যেহেতু এই সরকার একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং এরা কোনো রাজনৈতিক সরকার নয়, এবং ওনারা কাজও করে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে, এবং আপনারা জানেন যে উনি আমাদের দেশের অর্থনীতির চাকাটাকে সচল করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তো আমাদের আজকে দাবি সেটা হলো এই পাটকে আমাদের অবশ্যই আগের অবস্থানে নিয়ে যেতে হবে, এবং ডাইভার্সিফাইড যেই কথাটি আজকের আমাদের আলোচনার বিষয়। আজকে দেখেন বিশ্বে পরিবেশের কারণে কিন্তু আপনার প্লাস্টিকের উপর একটা বড় ধরনের আমাদের জলবায়ুর পরিবর্তনের কারণে সেখানে একটি বড় আঘাত আছে, কিন্তু সেটার বিকল্প কিন্তু আমরা পাটটাকে নিয়ে যেতে পারি। কিন্তু দেখেন আমাদেরকে যদি ওই অবস্থানে যেতে হয় তা আমাদের রাষ্ট্রীয় কতগুলি সহযোগিতার প্রয়োজন হবে। জি, আমরা সেই সহযোগিতা নিয়ে আমরা আলোচনার পরবর্তী ধাপে কথা বলবো। আমরা এখন মিস্টার আবুল হোসেন আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা কতগুলো তথ্য বা একটা ছোট ছোট কিছু পরিসংখ্যান যদি আমি আপনার সামনে তুলে ধরি তাহলে আপনি বুঝতে পারবেন। সুতার উৎপাদন কমেছে 40%। তারপরে 2023-24 অর্থ বছরে পাটজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে 85.5 অর্থাৎ 85.5 কোটি মার্কিন ডলার। আগের বছরের তুলনায় সেটা 6% কম। দুটো ব্যাপারেই কিন্তু কমের একটা প্রশ্ন আসলো। এছাড়া 10 বছরের রপ্তানি আয় হয়েছে 10,454 কোটি টাকা। 77টি পাটকলের মধ্যে বর্তমানে মাত্র 2 ডজন পাটকল চালু আছে বাংলাদেশে। এই যে কতগুলো তথ্য আমরা দেখতে পাচ্ছি, সমস্ত সব জায়গা থেকেই আমাদের দেখা যাচ্ছে যে কমতির দিকে। এবং মিস্টার আতিকুর রহমান তিনি যেটা বললেন যে আমাদের বাংলাদেশের পাট নিয়ে নানামুখী ষড়যন্ত্র হয়েছে, এবং মোটা থেকে একটা তথ্য আছে যে আমাদের বাংলাদেশের পাটকে ভারতের কলকাতা কেন্দ্রিক বা কলকাতামুখী করে ফেলা হয়েছে, এবং পাটের সাথে সংশ্লিষ্ট শিল্পটাকেও। এইটা কেন হলো এবং দিন দিন যে কমে যাচ্ছে, এই অবস্থা কেন হচ্ছে এবং এর থেকে উত্তরণের উপায়টা কি? আপনি তো এই সেকশনের সভাপতি। ধন্যবাদ সিরাজ ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং উপযোগী প্রশ্ন করেছেন যে আমরা 1 নম্বর অর্থকারী ফসল ছিলাম, অর্থকারী ফসল দিয়ে স্বাধীনতা, এই অর্থকারী ফসল দিয়ে দেশের আপনি এককালে 1973-74-এর আপনি বাজেটও কিন্তু আমরা 92% ফ্রম দ্য জুট থেকে আমরা সাপোর্ট দিয়েছিলাম। ইট ইজ এ রেকর্ড, এটা আমার কথা নয়। এখন আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনি কতগুলো প্রশ্ন রেখেছেন। এই 77টা মিল কিন্তু বলতে গেলে এটা ছিল বিজিএমসি, যেটা সরকারি মিল। এই 77 সরকারি মিল প্রায় সবই বন্ধ ঘোষণা করছে এককালে এই গভর্নমেন্টের, মানে আমাদের অতীতের সরকার। এই অবস্থায় নতুন বাংলাদেশের গভর্নমেন্টের কিছুদিন, মানে কিছু বছর 2 আগের বোধহয় এই মিলগুলো বন্ধ হলো। এবং এই 77টা মিলের ভিতরে এখন বোধহয় কিছু মিল লিজ হয়েছে, ওরা এখন কার্যক্রম চালু করার উদ্দেশ্যেই তারা প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে কিছু মিল, ধরেন আমার মধ্যে হাতে গোনা 9-10টা মিল আমার মেম্বার হয়েছে, ওরা এখন আমাদের বিজিএমের সদস্য বলতে পারেন। সরকারের যেহেতু এই সেক্টরে সরকারের কোনো আর মিল চালু নেই, তারা নিজেরা কোনো মিল উদ্যোগ নিয়ে চালু করছেন না। তো ইতিমধ্যে শুনেছেন যে পাট থেকে পলিথিন, এটা যেটা একটা কথা উঠছিল, ডক্টর ইঞ্জিনিয়ার মোবারক সাহেব আবিষ্কার করছিলেন। আমি একই বিল্ডিংয়ে বসি, ওনার সাথে আমাদের প্রাক্তন উপদেষ্টা পাটের সাকাওয়াত হোসেন সাহেব 2বার এসেছেন এবং মিটিং আমাদের সাথে হয়েছে, এবং উনি এইটা পাট থেকে পলিথিন উনি সাকসেসফুলি হয়েছেন। কিন্তু ব্যাপক ধরনের আর্থিক যে সহযোগিতা প্রয়োজন সেটা উনি না পাওয়াতে ওই কাজটা মানে স্থগিত হয়ে গেছে। স্থগিত বলি না, স্থগিত হয়ে গেছে। এবং ওই মিলগুলা, ওখানে একটা সরকারি বড় মিল তাকে দেওয়া হয়েছে, যার নাম বোধহয় আপনি জানেন, বোধহয় লতিফ বাওয়ানি, করিম জুট মিলের পাশে, হ্যাঁ পাশাপাশি ওখানেই কাজ চলছে। তা এটা আমাদের জন্য বড় সংবাদ যে যদি পাট দিয়ে পলিথিনের বিকল্প পাট এটা বের হয়, তাহলে এই দেশ না সারা পৃথিবী অপেক্ষা করবে এর জন্য। আর তা যেমন আমাদের দেশের বাংলাদেশের আপনার পাটই একমাত্র ফসল যেটা স্বাধীনের পর থেকেই আমাদের বন্ধু রাষ্ট্র বলি, যে যারা আমাদের স্বাধীনতার সহযোগিতা করেছিল, বন্ধুপ্রতিম দেশ, কিন্তু তারা কি করলো, এই পাটটাকে কন্ট্রোল দ্য ওন হ্যান্ড। কারণ আপনি জানেন যে সারা পৃথিবীর ভিতরে যে পাট উৎপাদন হয় তার ভিতরে 1 নম্বর এলো ভারতের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয়, মানে নম্বর 1 উৎপাদনকারী দেশ হিসেবে তার 1 নম্বরে। দ্বিতীয়ত সেকেন্ড লার্জেস্ট আমরা, তো সেকেন্ড লার্জেস্ট হলো বাংলাদেশ।
তো বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট মানে সেখানে আপনি 80 থেকে প্রায় 90 লাখ বিল, আর ওখানে হলো মানে প্রায় 1.25 লাখ বিল ইন্ডিয়ার সাথে, ডিফারেন্স এতটুকুই। তো দুঃখজনক হলো সত্য, কিন্তু মানে বেটার দ্যান ইন্ডিয়া যে পাটটা পান নর্মাল কোয়ালিটি পাটগুলি হয়, মানে স্পেশাল কোয়ালিটি যেটার নাম বলা হয় ডান্ডি, সেই ডান্ডির কোনো পাট কিন্তু ইন্ডিয়াতে তেমন হয় না, এবং নাই বললে হয় না বললেই চলে, হয়তো ধরেন 2-4% এটা সেই হিসাবে কাউন্টে আসে না। আর আমাদের দেশে 90% পার্টি ধরেন আপনার ডান্ডি কোয়ালিটি। হোয়ারাজ যেই বাংলাদেশ স্বাধীনের আগে পরে এবং আমরা এই পাট নিয়ে যুদ্ধ, পাকিস্তানকে বিদায় এবং বাংলাদেশের স্বাধীনতা, এবং এখন গোপনে যে এই পাটকে আরেকজন নিয়ে যাবে, পাকিস্তানের পরে আরেকজন কন্ট্রোল করবে, এই আশা জাতি করে নাই, কখনোই করে নাই। তখনকার যুগে আমরা দেখেছি, আমরা এই পাট দিয়ে বাংলাদেশের মানুষ যখন পাট কাটবে, পাটের সিজন আসবে, তারা প্রতীক্ষায় থাকতো, লাইক ঈদ, এরকম দেখেছি ছোটোবেলার কথা বলছি আমি। আর এখন এই পাটটা কী হলো, সবচেয়ে পাটকে ধ্বংস করার মূল হলো আপনার পলিথিন এসে যখন এখানে ঢুকলো, আর পাটকে আস্তে আস্তে তারা বের করতে লাগলো। কারণ আপনি জানেন, আমি একটু সিম্পল এক্সাম্পল দিই আপনাকে, যে চা কিন্তু মানুষকে পথে পথে দাঁড়া করে জোর করে খাওয়ানো হয়তো বিনা পয়সায় এককালে। দ্যাট ওয়াজ যে আমার বয়হুড লাইফের কথা, আমি যখন দেখিনি, শুনেছি। তাহলে এখন হলো যে ওই আপনার এই পলিথিনওয়ালারা বিনা পয়সা দিয়ে ব্যাগ দিয়ে মার্কেটে সয়লাভ করে দিল, এবং আমাদের পাটটাকে আস্তে আস্তে বিদায়ী করে দিতে লাগলো। তার ফলে কী হতো, এই ছোটো দেশ আপনি দেখেন, এই 54,000 বর্গ মাইলের ভিতরে এই আজকে আমরা 18 কোটি বলেন, আমি বলবো এটা হচ্ছে 18 চেয়ে বোধ হয় 2-1 কোটি বেশি হবে, কম না। তো সেজন্য আমি বলবো যে এই দেশটা যে এই সুস্থ থাকবে, দেশটা বেঁচে থাকবে, সে দেশকে এই সুনামির হাত থেকে, ভূমিকম্প থেকে বাঁচতে হলে আপনার এই পলিথিন এটাকে ত্বরান্বিত করেছে, তারা দেশটা ধ্বংস। আমি আপনাকে একটু শেষ করার আগে একটা কথা বলে নিই, আপনার প্রশ্ন যেটা। মিস্টার আবুল হোসেন, তিনি বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের সভাপতি। হ্যাঁ, ধন্যবাদ শাহেদ ভাই আপনাকে আবারও। বাট আমি যে কথা বলতেছিলাম, 77টা মিলের কথা আপনি শুনেছেন বা রেকর্ড করেছেন এখানে, কিন্তু আমি আপনাকে বলবো যে এই আমাদের দেশে 77 বিজিএমসির আন্ডারে, বাট আমরা BJMA বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন প্রাইভেট সেক্টরে আমরা এখনও লিড করতেছি প্রায় 254 এর মতো, 54। এবং আমাদের সাথে এটা হলো আপনার 3 ক্যাটাগরি মেম্বার আছে এখানে। জেনারেল মেম্বার মানে অর্ডিনারি মেম্বার যাকে বলা হয়, দ্বিতীয় অ্যাসোসিয়েট মেম্বার, তৃতীয়ত হলো কো-অ্যাসোসিয়েটের কথা এখানে আসবে। ওরা কো-অ্যাসোসিয়েট যারা হলো আপনার এই ডাইভার্সিফাইড প্রোডাক্টের মানে মূল উদ্যোক্তা তারা। কিন্তু আপনাকে এটাও আমি সঙ্গে সঙ্গে মনে রাখি যে আমাদের এতগুলো মিল, এর সঙ্গে আমাদের স্পিনার আছে আরও 100 মিলের মতো, বাংলাদেশ জুট স্পিনার অ্যাসোসিয়েশন, সেটাও আমাদেরই, আমরা একসঙ্গেই কাজ করি, ওরা আলাদা অ্যাসোসিয়েশনের মাধ্যমে করে। তা আপনার এখানে জেনে রাখা দরকার, যে জেনে রাখলে ভালো, কারণ 77 মিল গভর্নমেন্টের, ওটা এখন নাই, বন্ধ। কিছুটা চালু করতেছে লিজের মাধ্যমে, 30 ইয়ার্স লিজ গভর্নমেন্ট নিয়ম করছে, সেখানে কিছু মিল কার্যক্রম শুরু করছে, তাতে একটু আগে বলেছি 10 জনের মতো সদস্য হয়েছে, 9-10 জন। আর আমি যেটা আমাদের মিলের কথা বলতেছি সেটা হলো যে এই বাকি মিলগুলো আপনার এখানে তাদের যে এই পাটের উপরে তাদের যে কর্মকাণ্ড, সেটা তারা চালিয়ে যাচ্ছে। অতীতে আপনার আমি এটা কথা স্মরণ করাই আপনাকে, যে 2টা কারণ এখানে। একটা মেন হলো যে একবারে আপনি জানেন 3,000 টাকা পাট হয়েছিল, সম্ভবত সেটা আপনার আসতে থেকে 7 থেকে 7-8 বছর, হাইস্ট 10 ইয়ার্স হবে, এর মধ্যে 3,000 টাকা পাটের মন হয়েছিল। কি হয়তো মনে করেন 12 ইয়ার হতে পারে, আমার ইয়ারটা আমি মনে করতে পারছি না, আতিক ভাই খেয়াল থাকলে বলতে পারেন। তো সেখানে আপনার পাট 3,000 টাকা দাম হয়েছিল। দ্যাট ওয়াজ সর্বকালের সর্বোচ্চ দাম, রেকর্ড ব্রেক দাম হয়েছিল। কিন্তু সেই পাটটাই 2021 সাল 22 সালে এসে এই পাটটাকে আবার প্রায় 7,000 টাকা মন হলো। কৃষক কিন্তু উৎপাদন খরচ যেটা হয়, আমি যেটা কৃষক লেভেলে, আমি কৃষি পরিবার থেকে এসেছি, আমার কৃষি পরিবারের জমি জমার কথা আমি তেমন বলি না, নিজেরা করি না, মানুষকে দিয়ে করাই। তো আমার যতটুকু মনে হয় যে এক মন পাট উৎপাদনে কমপক্ষে আপনার 1,500 থেকে 2,000 টাকা খরচ হয় বর্তমানে। সেক্ষেত্রে চাষি যদি 3,000 টাকা কমে পায়, সে কেন পাট করবে? আমি চাষিদের পক্ষে কথা বলছি না, আমি কৃষক পরিবার এই দেশে বাঁচায় রাখার জন্য আমার মনে হয় জুট জগৎ যদি আপনি বলেন, আমাদের এই কয়েকটা মানে বিজেপি 77 বাদ দিলে আমরা ধরেন মানে এই ডাইভার্সিফাই সহজে ধরেন, তাতে প্রায় 1000 মিল ছাড়িয়ে যাবে। কিন্তু আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখজনক সত্য, এখানে প্রতিকূল অবস্থাটা আপনার জানা দরকার, যে তাহলে গভর্নমেন্ট 77 মিলে পারলো না, গভর্নমেন্ট বিজেপি ফেল করলো, তা প্রাইভেট সেক্টর তোমরা কী করতেছো? আমরা বৈষম্যের শিকার। আর যে বৈষম্য আন্দোলনের কথা একটু বলেন, বৈষম্য মানে আমরা পাটে
আমাদের দেখেন গার্মেন্টসকে ঋণ দেওয়া হয় 2% দিয়ে, তারাও ফরেন মানি আর্নিং করে কত, মাত্র 15 to 16% ডাইরেক্টলি, হ্যাঁ মাত্র। আর আমরা যেখানে এই প্রাইভেট সেক্টরে আমরা যে করি, আমরা যে এক্সপোর্ট করি, আমরা 100-এ 100, এদেশেরই সম্পদ, এদেশেরই পার্ট, আমাদের 100-এ 100, আমাদের কোনো ফরেন সাপোর্ট লাগে না। আমাদের এখান থেকে গভর্নমেন্ট এই দেশের মানুষ $100 পায়। দুঃখজনক করে সত্য, এই সুযোগ সুবিধার ব্যাপারে যারা 15 থেকে 16 তাদেরকে দেওয়া 2% ইন্টারেস্ট ঋণ, আর আমাদের দেওয়া হয়েছে অতীত থেকে, তো আমি বলে আছি আপনাকে যে প্রায় আমরা 22% পর্যন্ত ইন্টারেস্ট দিয়ে আমরা জুট মিলগুলো চালাই আসছি। তাহলে আমাদের সেক্টরে যে আমরা বেঁচে আছি, আপনার সামনে সে বসে আছি, এটা লাখো লক্ষ শুকরিয়া। আর এরা স্বাধীনের পর থেকে আর একটা চিন্তাভাবনা ছিল যে পাটকে কীভাবে এদেশ থেকে মানে বন্ধ করা যায়, সেই ষড়যন্ত্র হিসেবেই বিজিএমসিকে বন্ধ করা হলো। আমরা আপনার এই বৈষম্যের বিষয় নিয়েও আমরা আলোচনা করব। আমরা একটু আলোচনা শুনতে চাই এবার মর্জিনা খাতুন মেরি আপনার কাছে। আপনি তো টিএম জুট হ্যান্ডিক্রাফটের কর্ণধার, মাঝখানে বসে আছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এমন একটা কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন যা আসলে অনেক বেশি উৎসাহব্যঞ্জক। ডেফিনেটলি আপনাদের প্রত্যেকের কাজই উৎসাহব্যঞ্জক, কিন্তু আপনি খুব ছোট পরিসর থেকে, আপনি নিজে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেও কিন্তু চাকরি বাকরির সন্ধান না করে নিজে উদ্যোক্তা হয়েছেন, নারী হয়ে উদ্যোক্তা হয়েছেন, এবং আজকে বেশ ভালো পজিশনেই আছেন বলে আমি জানি, অন্তত ব্যক্তিগত অবস্থান থেকে এই কথা বলা যায়। সেক্ষেত্রে এই যে শিল্পটা নিয়ে কাজ করছেন, এর ভবিষ্যৎ কি দেখছেন? বর্তমানে কাজ করতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং কি হলে আপনারা আরও বেশি ভালো কিছু করতে পারতেন? সব কিছু মিলে যদি বলেন একটু। ধন্যবাদ সিরাজ ভাই। আমি বলতে চাই সেটা হলো, আমি যখন শুরু করি একেবারেই ছোট পরিসর থেকে শুরু করেছিলাম, তো আজ থেকে 19 বছর আগে। 19 বছর আগে, ভালোই একটা লম্বা সময়। আমি প্রথমে বিসিক থেকে ট্রেনিং করি, তারপরে জেটিপিসি থেকে ট্রেনিং করি। ট্রেনিং করার পরে মনে হলো না আমার পাট নিয়ে কিছু করা উচিত। তার আগে বলে রাখি, আমি যদিও কৃষক পরিবারের না, আমার আব্বা গভর্নমেন্ট চাকরি করতেন, কিন্তু আমাদের বাড়ির পাশে না জমি ছিল, ওই জমিতে আমরা শখ করে পাট চাষ করতাম। তো ওখান থেকে ছোটবেলায় দেখছি যে আমার আব্বা পাটের ব্যাগে করে বাজার করতেন। তো ওই ভাবনা যে পাটের কিছু করা যায় কিনা, সেই ভাবনা থেকে আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পরে ঢাকায় আসি, জীবিকার তাগিদেই আসি। কিন্তু কিছুদিন চাকরি করার পরে মনে হলো যে না, আমার জন্য আসলে চাকরি না, আমাকে কিছু একটা করতে হবে। এই ভাবনা থেকে আর কি কিছু ট্রেনিং করার পরে আমাকে পাট নিয়ে কাজ করলাম। তো কাজ করার পরে মনে হলো না, এটা অনেক ভালো একটা সুযোগ আছে এখানে, সম্ভাবনাময়। তো সেই ক্ষেত্রে আমি জেডিপিসি থেকে ট্রেনিং করার পরে 2-3 মাসের মাথায় আমি জেডিপিসি ট্রেনার হয়ে গেলাম। তো আমার বিজনেস থেকে আমি আমার স্টুডেন্টদেরকে যাতে দক্ষ করা যায় সেই শ্রমে নিয়োজিত হয়ে গেলাম। তো যাই হোক, আমার সারা বাংলাদেশে প্রায় 3000 স্টুডেন্ট ওরা কাজ শিখেছে, কিন্তু আপনি তাদেরকে ট্রেনিং দিয়েছি। তো সেই ক্ষেত্রে তারা এখন অনেকেই জয়িতা, অনেকেই সফল উদ্যোক্তা। তো আমার মনে হয় আমার থেকেও তারা ভালো কাজ করছে, এই আর কি। তবে এই সেক্টরের সম্ভাবনা আসলেই ব্যাপক, আমরা যদি এটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। তো এই সেক্টরে আমি যেটা বলবো সেটা হলো, আমাদের আসলে দক্ষ ট্রেনিংয়ের অভাব। দক্ষ ট্রেনিং যদি গভর্নমেন্ট দিতে পারে, তাহলে আমার মনে হয় এই সেক্টরে আরো অনেক উদ্যোক্তা তৈরি হবে, কিছু করার সুযোগ থাকবে। তো আর ভবিষ্যতে যদি এভাবে ট্রেনিং করে আরো দক্ষ করে আমাদের উদ্যোক্তাদের তৈরি করা যায়, আমার মনে হয় কি যে পাটের সুদিন অবশ্যই ফিরে আসবে। জি ধন্যবাদ প্রোডাক্টের ক্ষেত্রে। জি আপনাকে ধন্যবাদ। মিস্টার আতিকুর রহমান, আপনার কাছে একটা বিষয় নিয়ে আমি আসতে চাই, সেটি হচ্ছে যে মিস্টার আবুল হোসেন তিনি বলছিলেন আলোচনার সময় যে তারা কিন্তু বৈষম্যের শিকার, বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন বৈষম্যের শিকার। কারণ হচ্ছে ব্যাংক লোন নিতে গেলে 22% ইন্টারেস্ট দিতে হয়, এরকমই তো পরিসংখ্যান দিয়েছেন। আর সেক্ষেত্রে গার্মেন্টস সেকশন মনে হয় 2% ইন্টারেস্টে লোন ফ্যাসিলিটি, এটা একটা বিরাট ব্যাপার। অথচ আপনি বৈষম্য বিরোধী যে সমন্বয় কমিটি রয়েছে বিজেপির সরকারের সাথে মনে হয় লিয়াজো করে বিজেপির পক্ষ থেকে, সেইখানে আপনি দায়িত্ব পালন করছেন। জি এফবিসিসিআই এর পক্ষ থেকে সেই জায়গায় আপনি লিয়াজো করেন এবং আপনি একটা গুরুত্বপূর্ণ পজিশনে। সেক্ষেত্রে মিস্টার আবুল হোসেন যে বিষয়টা বলেছেন সেই ব্যাপারে আপনি প্রয়োজনীয় তথ্য বক্তব্য দেওয়ার জন্য যথেষ্ট।
আপনি বলুন। ধন্যবাদ। আমি নিজেকে একজন পাট পরিবারেরই লোক মনে করি। আমাদের আবুল ভাই যে কথাটাই বলেছেন সেটা যথার্থই বলেছেন। দেখেন, আজকে আমি গার্মেন্টসের গার্মেন্টস আমাদের প্রধান রাজস্বর খাত, সে বিষয়ে আমার কোনো আপত্তি নেই। সেটা আমরা এই গার্মেন্টের কারণে আজকে আমাদের জিডিপি, আজকে আমাদের দেশের অর্থনীতির একটা বিশাল চালিকা শক্তি। কিন্তু এই গার্মেন্ট 80 সালে আসার পরে আজকে এই সরকারের সঠিক আপনার নীতির কারণে আজকে গার্মেন্ট ডেভেলপ করছে। আজকে তারা বিশ্বে নাম্বার 1 নাম্বার 2 পজিশনে আছে। ঠিক পাটটাকে যদি, যে কথাটি উনি বলছেন যে আমাদের এই সেক্টরটি বৈষম্য, আমি বৈষম্য বিরোধীর সাথে সম্পৃক্ত হয়েছি এই বৈষম্যগুলোরই কারণে। আজকে বিসিসিআই 4 কোটি ব্যবসায়ীর প্রতিনিধিত্ব করে, তার মধ্যে জুট সেক্টরটি একটা অন্যতম সেক্টর। আজকে দেখেন, বাংলাদেশ ব্যাংক ইকুইটি ডেভেলপমেন্ট ফান্ড ইডিএফ এর মাধ্যমে এবং গার্মেন্টস আপনার জন্য আলাদা ফান্ড সৃষ্টি করে কিন্তু শিল্পটাকে তারা বাঁচিয়ে রাখছেন বা এগিয়ে নিচ্ছেন। কিন্তু একটা মাত্র খাত, এই পাট খাত, যেটা আমাদের আবেগের সাথে জড়িত, যেটা আমাদের দেশের স্বাধীনতার সাথে জড়িত, যেটা আমাদের নিজস্ব, যেটা আমাদের আবুল ভাই বললেন যে শতভাগ যেখানে আমরা নিশ্চিত করি আমাদের এখানে কোনো ধরনের কোনো ইম্পোর্ট সাবস্টিকেন্টস আমরা ইউজ করি না, এটা থেকে শতভাগ আমরা রেমিটেন্স যেটা আসে টোটালটাই এদেশের জিডিপিতে ভূমিকা রাখে। কিন্তু সেখানে দেখেন, আজকে বৈষম্য শিকার উনি যেটা বললেন 16, 18, 20, 22, কোনো ক্ষেত্রে সেটা 22%। এটা কেন? আমাদের আজকে বাংলাদেশ ব্যাংকে, অর্থ মন্ত্রণালয়কে এবং আমাদের সংশ্লিষ্ট বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের বস্ত্র পাট মন্ত্রণালয়, আমরা কিন্তু বারবার বলেছি যে এই সেক্টরটিকে যদি আপনার সাস্টেইনেবল করতে হয়, এবং এই সেক্টরটা আমাদের নিজেদের সেক্টর, এখানে যদি আমরা এই ফরেন আপনার অর্থনৈতিক কাঠামোগত যদি আমরা পরিবর্তন করে নিয়ে আসতে না পারি, আমরা যদি ব্যাংকিং ফ্যাসিলিটিগুলো দিতে না পারি, তাহলে কিন্তু এই সেক্টরটি যেই ষড়যন্ত্রের মাধ্যমে আছে সেখানে থাকবে। এবং আমি আপনাকে বলছি, বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ, এই বিসিসিআই, আমরা কিন্তু আজকে সকালবেলা বাণিজ্য আপনার সচিবের সাথে আমাদের বৈষম্য বিরোধীর নেতৃবৃন্দের আমাদের মিটিং ছিল, সেখানে আমারও সৌভাগ্য হয়েছে। সেখানেও কিন্তু আমি আজকে বলে আসছি যে আপনারা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রেশার দিচ্ছেন, তাহলে আপনাদের কিন্তু বিকল্প এই পাঠটাকে আপনাদের গুরুত্ব দিতে হবে। এই বিকল্পের মাধ্যমেই কিন্তু আমরা সেখানে উত্তরণ করতে পারবো। এবং অবশ্যই বাংলাদেশ ব্যাংকে এটা আমাদের নীতির মধ্যে নিয়ে আসতে হবে। অবশ্যই আমাদের 2% এবং বা 3%-এর মধ্যে আমাদের ঋণ সহায়তা দিতে হবে। আপনার এই বক্তব্য গভর্নমেন্ট বিবেচনায় নেবে, আমরা এমনটি আশা করি। দর্শক, মিস্টার আবুল হোসেন, আমি একটা আইনের বিষয় যদি আপনার সামনে আনি, সেটি হচ্ছে 2010 সালে ম্যান্ডেটরি প্যাকেজিং ল যেটা করা হয়েছিল, যে বাধ্যতামূলকভাবে কতগুলো প্রোডাক্ট আমাদের দেশের উৎপাদিত পণ্য সেগুলো পাটের বস্তায়, পাটের ব্যাগে এগুলো ব্যবহার করতে হবে। এইগুলো মানে লেনদেনের ক্ষেত্রে পাটের বস্তা বা পাটের ব্যাগ ব্যবহার করা হবে। যেমন চাল, গম, ভুট্টা, ডাল, আটা এরকম সহ মোট 19টি পণ্য এই ম্যান্ডেটরি ছিল তাদের জন্য, যে এই খাতে পাটের ব্যাগ ব্যবহার হবে। কিন্তু এই আইনটিও আসলে সর্বতোভাবে বাস্তবায়ন হচ্ছে না, চলছে না। এর সংকটটা কোথায়, কেন এই অবস্থা? এই আইনটাই যদি বাস্তবায়ন হয় তাহলেই তো বাংলাদেশের পাট শিল্প অনেক বেশি এক্সপ্লোর করে। খুব গুরুত্বপূর্ণ কথা, ধন্যবাদ সিরাজ ভাই। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এগুলো আপনারে একবার এক কথা শেষ করে বললাম, এটা যে 2010 সালে আইন করা হয়েছে, সেই আইন বাস্তবায়ন অদ্যাবধি আজকে 15 বছরও এটা বাস্তবায়ন হচ্ছে না। এই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সাথে এগুলো আমরা ধ্যানধারণা করেছি। ইভেন তারা যখন নিজেরাই আমাদেরকে একটা বলি ডাইরেক্টলি আমাদের কাছে বললো যে এটা হচ্ছে না, আপনারা একটা বড় ধরনের একটা রিট পিটিশন করেন হাইকোর্টের কাছে। আমরা একটা মামলাও করেছিলাম, সেটা তো আমরা জিতেছিলাম। জেতার পরও এটাকে মানে ম্যান্ডেটারিভাবে কার্যকরী করা হয়নি। আপনি জানেন 19 আইটেমের উপরে ম্যান্ডেটারি, এটা খুব বাধ্যতামূলক করা হয়েছে। সেটা আপনি গত সপ্তাহে 1-2 সপ্তাহ আগে আমাদের দুই উপদেষ্টা, এনভায়রনমেন্ট পরিবেশের উপদেষ্টা আমরা নিরাজানা ম্যাডাম, আমাদের মিস্টার বশির ভাই, এই মাননীয় 2 অ্যাডভাইজার মহোদয়ের সামনে মিটিং করছি আমরা লম্বা সময়। তখন আমি এটুকু শুধু বলেছিলাম যে এই দেশের মানুষ ভাত খাবে, তার চালের বস্তা তো লাগে, তার চালটা আমাদেরকে দেন। তো মাননীয় উপদেষ্টা আমাদের যিনি মানে এনভায়রনমেন্টের, সে মোটামুটি আমাদেরকে এটার পক্ষেই তার সম্মতি প্রকাশ করেন। কিন্তু আমাদের যিনি পাটের আছেন, উনি প্রকৃত সত্য কথা যেটা, উনি চাল ছাড়তেই রাজি নন, মানে চালটা উনি এই বস্তায় দিবেই না। এবং তিনি কাউন্টারও বললেন
চালের বস্তা দিলে হয়তো মার্কেটে ক্রাইসিস হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি। এখন কি মার্কেটে ক্রাইসিস হচ্ছে না? চালের দাম কি এখনও বাড়তি না? আর এটা বস্তাটা তো চালের সাথে ওজন হয়, আমরা বোঝাবার চেষ্টা করছি। এখন সেটা একটা মিটিংয়ে কমিটি করার কথা বলেছিল, সে কমিটি আমি দুইজন আমার সচিবের নাম পাঠিয়ে দিয়েছি। তারপরে অগ্রগতি কতটুকু জানি না। গত পরশু আমি মিনিস্ট্রিতে গিয়েছিলাম, আপা বিদেশে গিয়েছিল, আসতেন উনি 2 সচিবকে ডেকেছিল, কৃষি এবং আপনার ধরেন আপনার এনভায়রনমেন্ট আর আমাদের পাট, ওখানে অনেক আলোচনাই হয়েছে। এখন এটা অগ্রগতি। আপনি যেটা বলছেন, যদি এই জিনিসটা ম্যান্ডেটরিকে বাধ্যতামূলক করা হয়, 19 ম্যান্ডেটরি আইটেম যদি আমাদের এটাকে মানে অনুমোদন করে সরকার, প্রতিটি সরকার তো করে নাই, পাস করেছে করে নাই, এটা কত বড় দুঃখজনক বা অপরাধমূলক অপরাধজনক কাজ। এবং আমরা এখানে আমি অবহেলিত বৈষম্যের একটা বড় শিকার। তারপরে এখন দেখেন, যদি এইটা যদি আমরা এটাও বলেছি অন্তত 4-5টা জিনিস আমাদের দেওয়া হোক। নম্বর 1 চাল, নম্বর 1 ধান, নম্বর 1 গম, নম্বর 1 ভুট্টা, নম্বর 1 এই মনে করেন আটা ময়দা, যেটা এই মাত্র আমাদের যেটা 3-4-5টা জিনিস আমাদের দেওয়া হোক। এবং 5টা জিনিস দেওয়ার জন্য একটা কমিটি হয়েছে। এই কমিটি এখনও কোনো চূড়ান্ত রূপরেখা আমরা এখনও পাই নাই। তো আমি আপনার মাধ্যমে টেলিভিশন শেয়ার মাধ্যমে জানাচ্ছি, গভর্নমেন্ট যদি এই জিনিসটাই করে দেয়, তাহলে বিদেশি ক্রেতারা যখন দেখবে যে বাংলাদেশে এই বস্তা বিক্রি হচ্ছে প্রায়, যদি এইটাই এই ম্যান্ডেটরি আপনি ক্লিয়ার করে দেন, তাহলে অ্যাবাভ 50% এই দেশে আমরা ক্রেতা হয়ে যাব। যেমন আমি এক্সাম্পল দিই, 90% প্রায় মানে 80 to 90% ইন্ডিয়া ডোমেস্টিক ইউজ হয় পাটে। কেন ইন্ডিয়া আজকে উপর উঠবে না? আমাদের 2টা মিল বন্ধ হয়। আপনি দেখেন আদমজি বন্ধ করে লাভ হয়েছে কার? একটা মেশিন বাংলাদেশে কিনতে পারছে, কোনো মিলই কেনে নাই। আমি শেষ করে দিই। আদমজি মিল ইন্ডিয়া নিয়ে গেছে, তারা মিল বাড়ছে ডেলি। আমাদের একটা মিল, 2টা মিল বন্ধ হলে তাদের একটা মিল বড়ে। আর সংক্ষেপে শেষ করি, এইটা হলো আপনার পরিবেশ অধিদপ্তরের। এখন যদি আমার একটা সাজেশন এটা আপনার কাছে, যদি এই পলিথিন উঠাইতে হয় তাহলে ওই ধরনের এই আন্দোলন করে যেভাবে যাচ্ছে মার্কেটে হানা দেওয়া হচ্ছে, এভাবে নয়। মাননীয় যারা সরকারে আছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করবো, আপনার এশিয়ান টেলিভিশন আপনার মাধ্যমে, যে এখানে 50% আপনার এই সরকার থেকে দিতে হবে, আর 50% আমরা যারা উদ্যোক্তা তারা দিব। তাতে হবে কি, ওই একদিনে এখানে পাট বিদায় হয় নাই, একদিনে পলিথিন আসে নাই। পলিথিন আসছে, পাট বিদায় হয়েছে। এখন পলিথিনের বিদায় করতে হলে এটা ওই ধরনের আস্তে আস্তে সুযোগ দিয়ে করার জন্য আমি বিনীতভাবে নজর রাখবো। আর পাটকে কৃষিজাত ডিক্লেয়ার দেওয়া হয়েছে। পাটের কৃষিজাতের মধ্যে আমরা স্ট্রং কমিটি মিটিং করছে, অর্থ মন্ত্রণালয়, ট্রেড কমিশন এবং বাংলাদেশ, আমি আপনার যে বাণিজ্য, পাট এবং আপনার কৃষি এবং গভর্নর বাংলাদেশ, এর একটা সমন্বয় মিটিং হচ্ছে। ওখানে শুধু এফবিসি থেকে একজন প্রতিনিধি আছে, যেহেতু আমাকেই পাঠানো হয়েছে, ভাই জানেন। সেখানে আমরা সিদ্ধান্ত দিয়েছি যে পাটকে কৃষি, কিন্তু অলরেডি পাট জাত পণ্যকে কৃষি করার সিদ্ধান্ত এই স্ট্রং কমিটি নিয়েছে। এরা মাননীয় প্রধান উপদেষ্টা যাবে। আমি শেষ করে দিচ্ছি, এটা সেখানে তারা একটা প্রক্রিয়ার কথাটা বলছে। আজকে টেলিভিশনের মধ্যে প্রচার হচ্ছে, প্রক্রিয়ার কথাটা বাদ দিতে হবে। প্রকৃত বাদ দিলে তাহলে এই দেশে কৃষির মূল্যায়ন হবে। আর যদি এলজি আবার গ্র্যাজুয়েশন হয়ে যায় 26 সালে, তাহলে এই শিল্প বন্ধ হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মিস মেরি, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই যে এই যে আপনি হস্তশিল্প পাট থেকে বিভিন্ন রকমের পণ্য তৈরি করেন, এটা বিদেশের রপ্তানির ক্ষেত্রে আপনি কোনো ধরনের বাধার মুখে পড়ছেন কিনা, বা এই ক্ষেত্রে গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু করণীয় আছে কিনা, খুব সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ সিরাজ ভাই। বিদেশে রপ্তানির ক্ষেত্রে সম্মুখীন তো হচ্ছি। তো আমাদের তো ছোট ছোট অর্ডার হয়, সেই ক্ষেত্রে তো আমাদের মানে ডিএসএল এর মাধ্যমে পাঠাতে হয়। সেই ক্ষেত্রে তো এটা অবশ্যই সমস্যার সম্মুখীন। আর সরকারের কাছে অবশ্যই যে পাট শিল্পে যদি সরকার ভর্তুকি দেয়, বিশেষ করে ফেব্রিক কিন্তু আমাদের অনেক পয়সা লাগছে। এখন ফেব্রিকের দাম দিন দিন আরো বাড়ছে, কমবে কি আরো বাড়ছে। তা আমি আজকেও দেখলাম যে পার গজে 10-20 টাকা বেড়ে গেছে। তো আমি সরকারের কাছে এটুকুই আবদার করি যে সরকার জন্য আমাদের এই ফেব্রিক খাতে অন্তত কিছুটা ভর্তুকি দেয়। ধন্যবাদ আপনাকে। মিস্টার আতিকুর রহমান, আপনার কাছ থেকে আলোচনা শেষ করবো একদম খুব সংক্ষেপে, বাট খুবই গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে। যে বলা হয় যে বাংলাদেশের পাট শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, বসে যাচ্ছে, ধীরগতি হচ্ছে। বিপরীতে ভারতের পাট শিল্প ক্রমেই ফুলে ফেঁপে বড় হচ্ছে, বাড়ছে। এর কারণ কি, এবং এই জায়গায় আমাদের কাদের শিল্প বাড়লো না বাড়লো সেটা বড় কথা না, আমাদের শিল্প বাড়ানোর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ সিরাজ ভাই। অ্যাকচুয়ালি আমাদেরকে এটা অনুভব করার জিনিস যে পাটটা কিন্তু আমাদের নিজস্ব এবং এটা 100% ভ্যালু অ্যাডেড একটা পণ্য। এটাকে আপনাকে অর্থনীতির
এটা আগে যেরকম অর্থনীতির মানে 1 নম্বরের ছিল, এটাকে আবার ওই ধারণায় নিয়ে আসতে হবে। এবং সরকার যে আমাদের পরিবেশ উপদেষ্টা কিন্তু বারবার চেষ্টা করছেন, জি, এবং সাথে সাথে আমাদের বাণিজ্য এবং বস্ত্র পাট উপদেষ্টা, ওনাদের প্রতি আমাদের যেটা অনুরোধ থাকবে যে আপনারা যখন এদেশে এটার ইউজ বাড়িয়ে দিবেন, অর্থাৎ ম্যান্ডেটরি প্যাকেজিং একটা যদি বাস্তবায়ন করা হয়, শুধু একটা জিনিসও যদি সরকার কাজ করে, ম্যান্ডেটরি প্যাকেজিং একটাকে যদি আমাদের বাস্তবায়ন করা হয়, তাহলে এই শিল্প আবার আগের ধাপে যাবে, দ্রুতই ঘুরে দাঁড়াবে। এবং আমি আপনাকে বলি, আমাদের ডাইভার্সিফাইড একটা বিশাল সম্ভাবনার খাত। জি, আপনি দেখেন আজকে ইউরোপে কিন্তু বিশাল, আমরা শেষ এই যে করব। আমাদের পাটের দিয়ে কিন্তু যে পলিথিনের যেটা, সেখানেও যদি আমরা প্যাট্রোনাইজ করি এবং সেখানে যদি আমরা এটাকে যদি কমার্শিয়াল পর্যায়ে নিয়ে আসতে পারি, সেটাও কিন্তু পাট শিল্পের জন্য অনেক বড় একটা ক্ষেত্র হবে এবং পাটের উৎপাদন বাড়বে, আমাদের উদ্যোক্তা সৃষ্টি হবে এবং সাথে সাথে আমরা জি, জি, ইকোনমিক্যালি আমরা ডেভেলপমেন্ট। ধন্যবাদ মিস্টার আতিকুর রহমান, ধন্যবাদ আবুল হোসেন ভাই, ধন্যবাদ মিস মেরি। দর্শক, আমরা আলোচনা করছিলাম আমাদের পাট শিল্পের এবং বর্তমান অবস্থা। এখান থেকে যে সমস্ত সাজেশন বেরিয়ে এসছে, আমি মনে করি যে সরকার যদি এই সাজেশনগুলো, খুব অল্প পরিসরের সাজেশন কিছু এসছে, এই সাজেশনগুলো যদি সরকার বিবেচনায় নেয়, তাহলে আমাদের সোনালী পাটের সেই ঐতিহ্যবাহী অতীত আবার ফিরে আসতে পারে। আমরা আশা করি সরকার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেবে। দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। আশা করছি যে আগামীকাল আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।